হ্যালো, আমি এর আগের ক্লাসে আমাদের ট্রানজিস্টরের কি করে ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করা যায় সেটা ব্যাখ্যা করেছে এবং শেষে একটা নোটের মতো করে দিয়েছি। আজকে আমরা ট্রানজিস্টরের বিবর্ধন ক্রিয়া ব্যাখ্যা করব। এখানে আগে শুনে নাও, বুঝে নাও, তারপরে নোটের মতো লিখে দেব। দেখো, একটা সি কমন এমিটার সিই কনফিগারেশন একটা ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। বুঝতে পারছো এটা এনপিএন ট্রানজিস্টর? আচ্ছা, তীর চিহ্ন বাইরের দিকে আছে, এটা এমিটার, এটা এটা এন, বেস হচ্ছে পি, আর এটা এন, এনপিএন ট্রানজিস্টর। এটা আরবি বেস রেজিস্ট্যান্স, এটা আইবি বেস কারেন্ট, এটা আইই, এটা আইসি, এটা ভি আউটপুট, আর এটা ভিসিসি, এটা ভিবিবি, আর এটা হচ্ছে ইনপুট। এখানে ইনপুট বলতেই ভিবিবি কে আমরা যদি পরিবর্তন করি তাহলে ভিবিবি যদি থ্রেশহোল্ড ভোল্টেজ বা কাট অফ ভোল্টেজ তার থেকে যদি উপরে দেওয়া যায় তাহলে আইবি কারেন্ট পাওয়া যাবে। ইনপুট বৈশিষ্ট্য লেখো, তোমরা জানো ইনপুট বৈশিষ্ট্য লেখোটা কেমন হয়। আমরা যদি ভিবিই এটা লিখি, এই ভিবিই মানে কিন্তু বায়াসিং ভোল্টেজ, যেটা বেস আর এমিটারের মধ্যে যে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমরা বলবো ভিবিই। এটা যদি বাড়ানো যায়, অর্থাৎ এটা আমরা বাড়াচ্ছি অ্যাকচুয়ালি ভিবিবি বৃদ্ধি করেই, মানে ইনপুট ভোল্টেজ বৃদ্ধি করেই এটা বাড়বে। আর এটা যদি আইবি হয়, আর আমরা যদি ভিসিইটাকে, ভিসি হচ্ছে এই ভোল্টেজ মানে আউটপুট ভোল্টেজটা, এটা এই যে ভিও যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিসিই। এই ভিসিই কে যদি কনস্ট্যান্ট রেখে আমরা যদি আমরা ভিবি বৃদ্ধি করি, অর্থাৎ বেস এমিটার যে ভোল্টেজ সেটা যদি বৃদ্ধি করি, এটা 0.6 হয়। আগের দিন বলা হয়েছিল 0.6 ভোল্ট থেকে কারেন্ট শুরু হয়, আইবি শুরু হয়, তার আগে কারেন্ট 0 হয়। সিলিকনের ক্ষেত্রে এটা 0.6, কোনো বইতে কিন্তু 0.7ও লেখা থাকবে। হ্যাঁ, 0.6 থেকে 0.7 মোটামুটি সিলিকনের ক্ষেত্রে। আচ্ছা, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 হয়। তাই এটা যদি সিলিকন ট্রানজিস্টর হয়, ইনপুট বৈশিষ্ট্য লেখো 0.6 থেকে বা 0.7 ভোল্টেজ থেকে শুরু হবে। আর যতক্ষণ পর্যন্ত কারেন্ট শুরু না হয়, অর্থাৎ 0 থেকে 0.6 ভোল্ট পর্যন্ত, এই অবস্থাকে মানে আইবিটা 0 হবে, আইবি 0। সেই ক্ষেত্রে আইসিও 0 হয়, মানে কালেক্টর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। সেই ক্ষেত্রে আমরা কাট অফ অবস্থা বলি, কাট অফ অঞ্চল বলি। আচ্ছা, আর যদি ভিবি যদি আমরা বৃদ্ধি করি 0.6 থেকে যদি বাড়াই, তখন এখানে কারেন্ট আইবি বৃদ্ধি পায়, ভিবি বৃদ্ধি করলে। এই যে এই জায়গাটা যেখানে নাকি কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, আইবি বৃদ্ধি পাচ্ছে, তখন আইবি যদি বৃদ্ধি পায়, আইবি বৃদ্ধি পেলেই আইসিও বৃদ্ধি পাবে। আইবি বৃদ্ধি পেলে আইসিও বৃদ্ধি পাবে, কারণ আইবি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এমিটার প্রচুর ইলেকট্রন, বেশি ইলেকট্রন এন অঞ্চল থেকে পি অঞ্চলে পাঠাবে। ভিবি বৃদ্ধি করা মানে বেশি ইলেকট্রন যখন পাঠাবে, তখন এখানে কালেক্টর কারেন্ট, যেটা আবার বেশিরভাগ ইলেকট্রন আবার কালেক্টর অঞ্চলে চলে আসবে। এটা কালেক্টর অঞ্চল, এখানে বেশিরভাগ ইলেকট্রন চলে আসলে এখান থেকে, অর্থাৎ এই এমিটার অংশ থেকে যে ইলেকট্রনগুলো বেস অঞ্চলে আসছে তাদের বেশিরভাগটাই কালেক্টর অঞ্চলে চলে আসবে। তার ফলে কালেক্টর কারেন্ট পাওয়া যাবে এবং সঙ্গে একটা বেস কারেন্টও পাওয়া যাবে, আইবিও পাওয়া যাবে, আর কালেক্টর কারেন্টও পাওয়া যাবে। তাহলে আইবি বৃদ্ধি করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে বেস ভোল্টেজ ভিবি বৃদ্ধি করা। তাহলে ভিবি বৃদ্ধি করলে আইবি বৃদ্ধি পায়, আইবি বৃদ্ধি যদি করা যায় তাহলে আইসিও বৃদ্ধি পাবে। তার মানে যত বেশি তুমি আইবি বৃদ্ধি করবে, তত
বেশি তোমাকে এমিটার থেকে ইলেকট্রন বেস অঞ্চলে আসবে, আর বেস অঞ্চলে যত বেশি ইলেকট্রন আসবে তত আইসিও কিন্তু বেশি হবে। সেজন্য বেস কারেন্ট বৃদ্ধি পেলে কিন্তু কালেক্টর কারেন্টও বৃদ্ধি পাবে। বেস কারেন্ট বৃদ্ধি পাওয়া অর্থ বেশি ইলেকট্রন এমিটার থেকে বেসে আসছে। বেস কারেন্ট বৃদ্ধি পাওয়া মানেই বেশি ইলেকট্রন এমিটার থেকে বেসে আসতে হবে। তাহলে বেশি ইলেকট্রন আসলে তাহলে বেশি ইলেকট্রন বা কালেক্টর অঞ্চলেও পৌঁছাবে, সেজন্য আইসিও বৃদ্ধি পাবে। কাট অফ অঞ্চল পেরিয়ে গেলে, অর্থাৎ এই অঞ্চলটা পেরিয়ে গেলে, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এখান থেকে যখন আমি ভিবি বাড়াচ্ছি তখন আইবি বাড়ছে। দেখো আইবি বাড়ছে। এই যে আইবি যতক্ষণ বাড়বে তখন আইসিও বাড়বে। তাহলে কাট অফ অঞ্চল পেরিয়ে গেলে আইবি বাড়বে, তখন আইসিও বাড়বে। এই যখন দুটোই বাড়ে তখন আমরা বলি এই অঞ্চলটাকে বলা হবে ট্রানজিস্টর কি অবস্থায় আছে? সক্রিয় অবস্থায় আছে, মানে অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ, এটা কাট অফ মোড, আর এটাকে আমরা বলি অ্যাক্টিভ মোড, মানে সক্রিয় অবস্থায়। আচ্ছা, যতক্ষণ বৃদ্ধি পাবে। এবার এই অ্যাক্টিভ মোডের মধ্যেই অ্যাম্প্লিফিকেশনের কাজ হয়। আগের দিনও বলা হয়েছিল অ্যাম্প্লিফিকেশনের কাজ কিন্তু এই অ্যাক্টিভ মোডেই হবে, মানে বিবর্ধক হিসাবে কাজ করবে এখানে। আচ্ছা, তারপরে যদি আমরা আবার ভিবি আরো বৃদ্ধি করি, এরপরে কিন্তু আইসি কনস্ট্যান্ট হয়ে যায়। মানে ভিবি যদি আরো বৃদ্ধি করো তখন আইসি কনস্ট্যান্ট হবে। সেই ক্ষেত্রে ভিবির ভ্যালু মানে কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস থেকে ফরওয়ার্ড বায়াস হয়ে যায়। হ্যাঁ, রিভার্স বায়াস থেকে ফরওয়ার্ড বায়াস হয়ে যায়। কোন জাংশন? কালেক্টর বেস জাংশন। তখন আইসি কনস্ট্যান্ট হয়ে যায়। আইসি কনস্ট্যান্ট যখন হয়ে যায় তখন আমরা বলি স্যাচুরেশন অবস্থা আসলো, অর্থাৎ সম্পৃক্ত অবস্থা আসলো। আচ্ছা, সম্পৃক্ত অবস্থায় আর কাট অফ অবস্থায় আমরা ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করি। কাট অফ মোড মানে হচ্ছে ট্রানজিস্টরের মধ্যে কোনো কারেন্ট যায় না, আইসি 0 হয়, তখন আমরা সুইচ অফ বলি। আর যখন ট্রানজিস্টরের মধ্যে কারেন্ট ফ্লো করে, হ্যাঁ, এবং ম্যাক্সিমাম আইসি হচ্ছে ম্যাক্সিমাম এবং কনস্ট্যান্ট হয়, ম্যাক্সিমাম এবং কনস্ট্যান্ট হয়, তখন আইসির ভ্যালু ম্যাক্সিমাম আর কনস্ট্যান্ট যখন হয়, অর্থাৎ তখন স্যাচুরেশন হয়, তখন আমরা সুইচ অন বলি। তাহলে এই জায়গাটা সুইচ অন, আর এই জায়গাটা হচ্ছে সুইচ অফ, আর এই জায়গাটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের কাজ করছে। তাহলে অ্যাম্প্লিফায়ারের কাজ হচ্ছে কখন? অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোড সক্রিয় অবস্থা। সক্রিয় অবস্থা মানে কি? সক্রিয় অবস্থা মানে যখন আইবি বাড়ানো হচ্ছে তখন আইসি বাড়ছে। এই অবস্থাটাকে আমরা অ্যাক্টিভ মোড বলি, সক্রিয় অবস্থা। এখানেই অ্যাম্প্লিফিকেশনের কাজ হয়। অ্যাম্প্লিফিকেশন মানে কি? কোনো সিগন্যালকে বর্ধিত করা, বাড়ানো। সেটা যে কোনো সিগন্যাল হতে পারে, সাউন্ড সিগন্যাল হতে পারে। ধরো আমি ইনপুটে একটা সাউন্ড সিগন্যাল আমরা প্রয়োগ করলাম, আউটপুট থেকে সেই সাউন্ড সিগন্যালটাকে পাচ্ছি। মাইক্রোফোনের সাহায্যে ইনপুটে আমরা সিগন্যাল দিচ্ছি এবং লাউড স্পিকারের সাহায্যে আউটপুট থেকে পাচ্ছি। মাইক্রোফোনে যে আওয়াজটা আমরা করছি সেটা আসতে পাচ্ছি, আর লাউড স্পিকার থেকে যে আওয়াজটা পাচ্ছি সেটা জোরালো পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা ইনপুটে একটা এসি সিগন্যাল প্রয়োগ করছি। হ্যাঁ, এখানে আমাদের যে সাউন্ড সিগন্যাল সেটা মাইক্রোফোনের সাহায্যে এসি সিগন্যালে পরিণত করা হয়। সেটাই আমরা অ্যাকচুয়ালি কোথায় দিচ্ছি? আমরা এই যে ইনপুটের সঙ্গে যুক্ত করে দিচ্ছি। এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছ এর সঙ্গে এখানে যুক্ত করে দেবো। তাহলে এইখানে একটা সাউন্ড সিগন্যাল আমি দিয়ে দিচ্ছি, ভিএস মনে করো, এসি সিগন্যাল। এটা দিয়ে দিলেই দেখা যায়, তাহলে তখন এটা তো এসি সিগন্যাল, ভিএস এর এসি সিগন্যাল মানে কি? ভিএস পরিবর্তন হবে। পরিবর্তন হলে তখন আইবি পরিবর্তন হবে। আইবি পরিবর্তন হলে তখন আইসিও পরিবর্তন হবে। আইবির পরিবর্তনের চাইতে আইসির পরিবর্তন অনেক বেশি হবে, কারণ আইবির রেঞ্জ তোমরা জানো, আইবি হচ্ছে খুব কম হয়, মাইক্রো অ্যাম্পিয়ারে হয়, আর আইসি তো মিলি অ্যাম্পিয়ারে হয়। তো সামান্য আইবির পরিবর্তনে আইসির পরিবর্তন অনেক বেশি হবে। অর্থাৎ আরএল এর মধ্য, আরসির মধ্য দিয়ে
যে আমি আরসির মধ্যে যে ভোল্টেজ পাবো সেটা আইসি ইন্টু আরসি হবে, সেটা অনেক বেশি পাবো। অর্থাৎ অল্প ভোল্টেজ দিয়ে অল্প ভোল্টেজের পরিবর্তন করে আমরা বেশি ভোল্টেজের পরিবর্তন পাবো। তার ফলে এখানে সাউন্ড সিগন্যাল অবিকৃতভাবে আমরা আউটপুটে পাবো। ইনপুটে আমরা যদি এইভাবে একটা সাউন্ড সিগন্যাল প্রয়োগ করি, ধরো এটা একটা এসি সিগন্যাল, ইনপুটে এটা, আউটপুটে আমরা এটাই অবিকৃতভাবে, কিন্তু ফেজ ডিফারেন্স উল্টা থাকবে। অ্যাম্পলিটিউড বা বিস্তার বেশি থাকবে। বিস্তার দেখো বেশি, এখানে বিস্তার কম, মানে এটা আস্তে আওয়াজ, এটা জোরালো আওয়াজ। কম্পাঙ্ক সেমই থাকবে, কম্পাঙ্ক সেম। তাহলে ছবিটা ঠিকঠাক আঁকতে গেলে, তুমি ইনপুটের সঙ্গে মিল রাখতে গেলে কম্পাঙ্ক সেম মানে এই যে এইটুকু লেন্থের মধ্যে তোমাকে ড্র করতে হবে, এইটুকু লেন্থের মধ্যে, শুধুমাত্র এইটা বড় হবে। এই কম্পাঙ্ক মানে বিস্তারটা বড় হচ্ছে, বিস্তারটা বেশি হচ্ছে। আর কি হচ্ছে, দশা পরিবর্তন হচ্ছে, 180 ডিগ্রি বা পাই দশা পার্থক্য হচ্ছে ইনপুটের সঙ্গে আউটপুটের। তাহলে ভিও এখানে আউটপুটে যে ভোল্টেজটা পাবো, মানে আইসিআরসি এই ভোল্টেজ যেটা পাবো সেটা হচ্ছে এরকম হবে। দেখা যাক এবার। তার মানে ট্রানজিস্টার সক্রিয় কখন থাকে, অ্যাক্টিভ মোডে কখন থাকে, যখন আইবি বাড়বে, আইসিও বাড়বে, ওই অবস্থাটাকে। তাহলে এই তিনটা অবস্থা ভালো করে বোঝো। আইবি যখন জিরো, আইসিও জিরো, সেই সময় কাট অফ। আইবি বাড়লে আইসিও বাড়ছে, সেই সময় অ্যাক্টিভ। এবার আইসি যদি কনস্ট্যান্ট হয়ে যায় এবং ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যায় আইসির ভ্যালু, সেটা অবশ্যই ভিবি বৃদ্ধি করার ফলেই হবে। ভিবি বৃদ্ধি করা মানে আইবি বৃদ্ধি করার ফলেই হবে। আইবি বৃদ্ধি করতে করতে একসময় আইসি কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে, আইসি কনস্ট্যান্ট এবং ম্যাক্সিমাম হবে, অর্থাৎ আরএল এর মধ্যে কারেন্ট বেশি যাবে। সেই সময় স্যাচুরেশন আসবে, ট্রানজিস্টার তখন স্যাচুরেশন আসবে, অর্থাৎ কালেক্টর তখন তার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা যা গ্রহণ করছিল সেটাই গ্রহণ করবে, আর ইলেকট্রন বেশি গ্রহণ করতে পারছে না, সেই জন্য স্যাচুরেশন আসবে। আচ্ছা, এটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে অ্যাম্প্লিফিকেশনের মূল ব্যাপারটাই হচ্ছে তোমার কোনো সিগন্যালকে, এসি সিগন্যালকে বড় করা, বিবর্ধন করা, মানে অ্যাম্প্লিটিউড বৃদ্ধি করা, মানে বিস্তার বৃদ্ধি করা। কম্পাঙ্ক সেম থাকবে, উইদাউট ডিস্টরশন, উইদাউট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। আমরা আউটপুটে সিগন্যাল পাচ্ছি, বিবর্ধিত সিগন্যাল পাচ্ছি। দেখো আউটপুট বৈশিষ্ট্য লেখো যেটা, সেটা তো জানো আউটপুট বৈশিষ্ট্য লেখো কিরকম হয়। আউটপুট বৈশিষ্ট্য লেখো, আমি এখানে একবার ড্র করি। আউটপুট বৈশিষ্ট্য লেখো এখানে ভিসি আর আইসি। আউটপুট বৈশিষ্ট্য লেখো, ভিসি বৃদ্ধি করলে আমরা একটা নির্দিষ্ট আইবি মানের জন্য, এখানে আইবি মনে করো এখানে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আমি যদি আইবির মান আরেকটু বেশি নিই এবং স্থির রাখি, সেই ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। আইবি মনে করো 20 মাইক্রো অ্যাম্পিয়ার, দেখো মাইক্রো অ্যাম্পিয়ারে, আর এখানে কিন্তু আইসি কিন্তু মিলি অ্যাম্পিয়ারে। ধরো এইটা হচ্ছে, আমি বললাম কথার কথা 1 মিলি অ্যাম্পিয়ার, আর এইটা মনে করো 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো আইবির বৃদ্ধি আমি করছি এখানে, আইবির বৃদ্ধি কত, আইবির বৃদ্ধি করলাম 10 মাইক্রো অ্যাম্পিয়ার, 20 আর এখানে 10 থেকে 20 মাইক্রো অ্যাম্পিয়ার আইবির বৃদ্ধি, মানে ডেল্টা আইবির ভ্যালু 20 মাইনাস 10 মানে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আর আইসির বৃদ্ধি পেল কিন্তু, আইসির বৃদ্ধি ডেল্টা আইসি যদি বলি, সেটা কিন্তু 1 মিলি অ্যাম্পিয়ার থেকে 2 মিলি অ্যাম্পিয়ার, মানে 2 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার আইসি বাই আইবি, এটাকে আমরা বলি কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, বিটা দিয়ে লিখি, আইসি ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। আচ্ছা, এবার দেখো এটা 1 মিলি অ্যাম্পিয়ার, আর এটা মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার বাই 10 মাইক্রো অ্যাম্পিয়ার, তো
তুমি 1 মিলি অ্যাম্পিয়ারকে 10⁻³ অ্যাম্পিয়ার, এটা 10⁻⁻6, তার মানে কি পাচ্ছ দেখো, এই ক্যালকুলেশনটা একটা পেজ নিয়ে উপরে, তার মানে বিটার ভ্যালু কত হচ্ছে, বিটার ভ্যালু দেখো 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার, আর নিচে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। দেখো বিটার ভ্যালু 1 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 × 10⁻³ অ্যাম্পিয়ার, আর 10 মাইক্রো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10 × 10⁻6 অ্যাম্পিয়ার। তাহলে উপরে 10⁻6 যাচ্ছে, -3 মানে 3 হচ্ছে উপরে, 10⁻3, 10⁻3/10, তার মানে 100। দেখো বিটার ভ্যালু 100 হচ্ছে, তার মানে কি বলতে চাচ্ছি, 10 মাইক্রো অ্যাম্পিয়ার যদি আইবি বৃদ্ধি করা যায়, এই যে আইবির ভ্যালু যদি আমি সামান্যতম বৃদ্ধি করি 10 মাইক্রো অ্যাম্পিয়ার, আইসির ভ্যালুর পরিবর্তন অনেক বেশি হচ্ছে। কত গুণ বেশি হচ্ছে আইসির ভ্যালু? 100 গুণ বেশি হচ্ছে। আইসির ভ্যালু যদি 100 গুণ বেশি হয়, তাহলে সেই আইসি যদি আরসির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ অনেক বেশি হবে। তার মানে আউটপুট ভোল্টেজ অনেক আমরা বেশি পাবো। তাহলে ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ আমরা বেশি হচ্ছে, সেই কারণে এখানে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, সিগন্যাল, এসি সিগন্যাল বিবর্ধিত হচ্ছে। এটা হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদের জানতে হয়, সেটা হচ্ছে ধরো ইনপুটের ক্ষেত্রে, ইনপুট সার্কিটের ক্ষেত্রে আচ্ছা এখানে আমি মুছে দিয়ে করি। ইনপুট সার্কিটের ক্ষেত্রে দেখো ইনপুট সার্কিটে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো এখানে, তাহলে ভিবিবি ইকুয়াল টু আইবিআরবি প্লাস এইটুকু হচ্ছে ভিসি, বিই, ভিবিই। ইনপুটে এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করবো সবসময়। আর ভিবিবি মানে হচ্ছে, এটাই আমরা ইনপুট ভোল্টেজ বলছি, এটাকে ভিআই বলছি। আচ্ছা, এইখানে কোনো এসি সিগন্যাল যদি প্রয়োগ না হয়, তাহলে এই ইকুয়েশনটা হবে। এসি সিগন্যাল প্রয়োগ হলে কি হবে? এসি সিগন্যালের পরিবর্তন হবে। এসি সিগন্যাল পরিবর্তন হয়, তার ফলে এখানে পরিবর্তনটা আমরা খেয়াল করব কত হয়, সেটা পরে আসি। আর আউটপুটে ইকুয়েশন লেখা শেখো, ভিসিসি ইকুয়াল টু আইসিআরসি, আইসি যাবে, ভিসিসি ইকুয়াল টু আইসিআরসি, আর এইটুকু ভোল্টেজ হচ্ছে ভিসি প্লাস ভিসি। এই যে ভিসি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ ভিও। এটা হচ্ছে তাহলে ভিসিসি মাইনাস আইসিআরসি। এই দুটো ইকুয়েশন কিন্তু তোমার লাগবে, ইনপুটে এটা, আউটপুটে এটা। কত ভোল্টেজ বিবর্ধন হচ্ছে সেটা পেতে গেলে। এখন আসি আমরা এটার নোট। তাহলে ট্রানজিস্টরের বিবর্ধন ক্রিয়া। বিবর্ধন মানে কি? আমি লিখছি, ট্রানজিস্টরের বিবর্ধন ক্রিয়া। বিবর্ধন ক্রিয়া মানে হচ্ছে, আমরা এরকম, তাহলে এখানে নোট তোমাদের, ক্ষুদ্র বিস্তারের এসি সংকেতকে কম্পাঙ্কের কোনো পরিবর্তন না ঘটিয়ে
অবিকৃতভাবে বৃদ্ধি করাকে বিবর্ধন বলে। হলো, এবার বর্তনী চিত্র এবং আমাদের কার্যনীতি এটা আমরা বুঝব। দেখো, বর্তনী চিত্র বললে এই বর্তনী চিত্রটা তোমাদের দিতে হবে। এটাকে একটু ছোট করে আমি সাইডে লিখি, কারণ এই ফিগার দেখে দেখেই করবো আমরা অ্যাকচুয়ালি। ইনপুট বর্তনীর ক্ষেত্রে আমরা ভিবিবি ইজ ইকুয়াল টু কি আইবি আরবি প্লাস ভিবিই লিখি, এটাকে ইনপুট বলি। আচ্ছা, এবার এটা এসি প্রয়োগ করার আগে, এসি প্রয়োগ করলে তখন ইনপুট, এটা ভিআই তো, ইনপুট যে তার পরিবর্তন হবে ডেল্টা ভিআই, তার মানে এটার যদি পরিবর্তন লেখো তাহলে ডেল্টা আইবি ইন্টু আরবি প্লাস ডেল্টা ভিই, ডেল্টা বিই, ডেল্টা ভিবিই, এটার পরিবর্তন হলো এসি প্রয়োগ করলে। এখন একটা বিষয় দেখো, ডেল্টা ভিআই ইজ ইকুয়াল টু ডেল্টা আইবি ইন্টু আরবি প্লাস ডেল্টা ভিবিই। এই যে ডেল্টা ভিবিই এর পরিবর্তন খুব সামান্য, তার থেকে এটার পরিবর্তন অনেক বেশি। এটা টেন্স টু জিরো। অ্যাকচুয়ালি বি এর পরিবর্তন কিন্তু খুব বেশি হয় না। তোমরা ইনপুট বৈশিষ্ট্য লেখো, আমি একটু আগে আঁকলাম যে এই যে এইটুকু অঞ্চল কিন্তু খুব বেশি না, খুব সামান্য। কারণ এইটাকে তুমি বেশি বৃদ্ধি করলে কারেন্ট অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে, কারেন্ট অসীমের দিকে চলে যাবে। কারেন্ট অসীমের দিকে গেলে তখন ট্রানজিস্টর নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটাকে আমরা বেশি পরিবর্তন করতে পারি না। আসলে এই পরিবর্তনটা খুব কম। এটুকু এই যে 0.6 থেকে ওই 1 ভোল্ট 2 ভোল্টের মধ্যেই থাকবে, 0.6 থেকে 1 ভোল্টের মধ্যেই থাকবে, খুব সামান্য। এটা দ্রুত বৃদ্ধি পায়, এখান থেকে দ্রুত বৃদ্ধি পায়। তার মানে ভিবির পরিবর্তন আসলে খুব কম এটুকু জায়গার মধ্যে, সক্রিয় অঞ্চলে। তাহলে সক্রিয় অঞ্চলে ভিবির পরিবর্তন খুব কম থাকার জন্য এটা টেন্স টু জিরো। সক্রিয় অঞ্চলে ভিবি এর পরিবর্তন জিরো। তাহলে ডেল্টা ভিআই ইনপুটের ভোল্টেজের পরিবর্তন ডেল্টা আইবি ইন্টু আরবি হচ্ছে। এটা 1 নম্বর ইকুয়েশন নাম দাও। এবার আউটপুট বর্তনীর ক্ষেত্রে তুমি যদি কেভিএল প্রয়োগ করো তাহলে আমি পাচ্ছি ভিসিসি ইজ ইকুয়াল টু আইসিআরসি প্লাস ভিসিই। আমাদের ভিসিটাই চাই, এটাই আউটপুট ভোল্টেজ, ভিসিসি মাইনাস আইসিআরসি। আচ্ছা, এবার এসি প্রয়োগ করলে কি হবে? ভিসি এটাই মানে কিন্তু আউটপুট ভোল্টেজ। এসি প্রয়োগ করার পর এগুলো পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন হবে দেখো, এখান থেকে এখানে আসো, পরিবর্তন লেখো। ডেল্টা ভিও আউটপুট ভোল্টেজের পরিবর্তন, সেটা ডেল্টা ভিসিসি মাইনাস ডেল্টা আইসি ইন্টু আরসি। রোধে তো আর পরিবর্তন হবে না। আর এইখানে ভিসিসি হচ্ছে ব্যাটারির ভোল্টেজ, এইটাকে পরিবর্তন হচ্ছে না, এটার মান জিরো। ব্যাটারি ভোল্টেজ তো ফিক্সড হয়। ডেল্টা ভিও আউটপুট ভোল্টেজের পরিবর্তন মাইনাস ডেল্টা আইসি ইন্টু আরসি, এটা 2 নম্বর সমীকরণ। তোমরা জানো ভোল্টেজ গেইন
ভোল্টেজ বিবর্ধন, যেটা ভোল্টেজ বিবর্ধন এভি নাম দিলাম। এভি ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজের পরিবর্তন বাই ইনপুট ভোল্টেজের পরিবর্তন, বসাও, মাইনাস ডেল্টা আইসি আরসি বাই ডেল্টা আইবি আরবি। আচ্ছা, এখন দেখো মাইনাস ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, এটাকে আমরা বিটা বলি, তাহলে মাইনাস বিটা কারেন্ট গেইন ইন্টু আরসি বাই আরবি। এইটা হচ্ছে ভোল্টেজ গেইনের ফর্মুলা। ভোল্টেজ গেইনের ফর্মুলা দাঁড়ালো আমাদের মাইনাস বিটা, তাহলে ভোল্টেজ গেইন কত আসলো আমাদের, এভি, এভি ইকুয়াল টু মাইনাস বিটা আরসি বাই আরবি। এটা মনে রাখতে বললাম। এইখানে দেখো একটা বিষয়, মাইনাস এসছে। এই মাইনাস আসা মানে কি, সুতরাং আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের বিপরীত দশায় থাকবে, সুতরাং আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের বিপরীত দশায়, আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের বিপরীত দশায় থাকবে। অর্থাৎ দশা পার্থক্য পাই হবে। তাহলে ইনপুটে তোমার যদি সিগন্যাল ইনপুট সিগন্যাল যদি তোমার এরকম হয়, দেখিয়ে দিতে পারো, এটা ধরো ইনপুট সিগন্যাল, আর আউটপুট সিগন্যাল হবে উল্টো দশায়, কিন্তু বিস্তার বেশি। এটা ইনপুট, এটা আউটপুট। তাহলে ভোল্টেজ গেইন হলো। এইবার আমাদের পাওয়ার গেইন, পাওয়ার গেইন ক্ষমতার বিবর্ধন, পাওয়ার গেইন এ পি নাম দিলাম। সেটা তো আউটপুট পাওয়ার এর পরিবর্তন, আউটপুট পাওয়ারের পরিবর্তন বাই ইনপুট পাওয়ারের পরিবর্তন। আচ্ছা, এবার পাওয়ার মানে আউটপুট পাওয়ার মানে হচ্ছে ডেল্টা আইসি ডেল্টা ভি সিই, এটা পাওয়ার। আর এইখানে ইনপুট পাওয়ার মানে হচ্ছে ডেল্টা আইবি ইন্টু ডেল্টা ভি বিই, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। আচ্ছা, এবার তার মানে দেখো কি হলো, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, এটা তো বিটা, আর এটা আউটপুট পাওয়ার, আউটপুট ভোল্টেজ ডেল্টা ভিসি মানে ভি ডেল্টা ভিও, আর এটা ডেল্টা ভি ইনপুট, ডেল্টা ভিও বাই ডেল্টা ভি আই, এটা তো আমরা পেয়ে গেলাম। তুমি একটা কাজ করো, এইখানেই ডেল্টা আইসি ডেল্টা ভি ও আর ডেল্টা ভি আই এখানে লিখে দাও।
এক্সট্রা দরকার নেই। তাহলে এটা হচ্ছে আইসি বাই ডেল্টা আইসি বাই আইবি, এটা হচ্ছে বিটা। আর এইটা আমরা একটু আগে করলাম ভোল্টেজ গেইন মানে এভি, এটা মানে বিটা এভি মানে কত, মাইনাস বিটা ইন্টু আরসি বাই আরবি, এটা ছিল। আচ্ছা, তার মানে মাইনাস বিটা স্কোয়ার আরসি বাই আরবি, এটা হচ্ছে পাওয়ার গেইন, পাওয়ারের ক্ষেত্রে এটা গেইন। তাহলে ভোল্টেজ গেইন পাওয়ার গেইন হয়ে গেল, কতটা পাওয়ার বাড়বে। আচ্ছা, এই হলো আমাদের ট্রানজিস্টরের বিবর্ধন ক্রিয়া এবং কতটা বিবর্ধন হবে সেটাও আমরা বার করলাম। ভোল্টেজের কত বিবর্ধন হবে, পাওয়ারের কত বিবর্ধন হবে, এটাকে আমরা ট্রানজিস্টরের বিবর্ধন ক্রিয়া বলছি। তাহলে শেষ করে দিচ্ছি।